প্রাচীন গ্রিস কি অপরূপ গৌরবের সভ্যতা! গ্রিকদের কীর্তিকলাপের কথা বুঝি শতমুখে বলেও ফুরোয় না। ছেনি আর হাতুড়ি হাতে সাদা পাথরের বুকে ওরা যেন প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে পারত। এমনই আশ্চর্য ওদের মূর্তি গড়ার কায়দা। ওদের লেখা কবিতার বই আর নাটক পড়তে পড়তে আজকের দিনের মানুষও মুগ্ধ হয়ে যায়। ওদের লেখা জ্ঞানের কথা পড়তে পড়তে আজকের দিনের পণ্ডিতেরাও অবাক হয়ে যান। আর বিজ্ঞানের বেলাতেও ওদের জুড়িদার খুব কমই হয়েছে। এদিকে যুদ্ধ বলো, রাজনীতি বলো, ব্যবসা বলো, বাণিজ্য বলো, কোথাও ওরা পিছপা ছিল না। যুদ্ধে ওরা ট্রয়কে হারিয়ে প্রায় একেবারে শেষ করে দিয়েছিল। পারস্য দেশ থেকে বিশাল সৈন্যবাহিনীর ঢেউ ওদের ওপর বারবার আছড়ে পড়েছে, তবুও হটাতে পারেনি ওদের। সওদাগরিতেই বা ওদের সঙ্গে পাল্লা দেবে কে? ওদের সওদাগররা বড় বড় নৌকায় পাল খাটিয়ে কত দূর দেশ পর্যন্তই পাড়ি দিতে পারত। আর রাজনীতি, গ্রিকরাই প্রথম দেখিয়ে দিল রাজাকে বাদ দিয়েও কেমন করে রাজত্ব চালানো যায়। গ্রিসের ছোট শহরগুলো কেমন করে শাসন করা হতো শুনলে অবাক হয়ে যাবে। শহরের সমস্ত বাসিন্দা জমায়েত হতো মাঠ বা হাট বাজারের পাশে, আর সেখানে সবাই মিলে সাব্যস্ত করত কেমন করে চালাতে হবে শহরটার শাসন। সাধারণ লোকের মত নিয়ে দেশের কাজ চালানোকে বলে গণতন্ত্র। গ্রিসের ছোট ছোট শহরগুলোতেই পৃথিবীর ইতিহাসে প্রথম গণতন্ত্রের পরিচয়। অথচ দেশটা সত্যিই এমন কিছু সুজলা সুফলা নয়, বরং রুক্ষ অনুর্বর দেশ। পাহাড়, পাথর আর কঠিন মাটি। তাই পৃথিবীর সঙ্গে লড়াই করার দায়টা অনেক বেশি। নীলনদ কিংবা গঙ্গা আর সিন্ধুর কিনারায় সভ্যতা গড়ার জন্যে যতখানি মেহনত দরকার, তার চেয়ে অনেক বেশি মেহনত দরকার পড়েছিল গ্রিক সভ্যতা গড়ে তোলার জন্যে। আর যদি তাই হয়, তাহলে ওরা অমন আশ্চর্য শিল্প, অমন নাটক আর কবিতা, অমন গভীর জ্ঞানের চর্চায় এতটা মন দিতে পারল কেমন করে? কেমন করে ওরা সময় পেল রাজনীতি নিয়ে অত মাথা ঘামাবার, সাগর পাড়ি দিয়ে অমন সওদাগরি জমাবার, যুদ্ধ বিগ্রহের ব্যাপারে অমন অসাধারণ ওস্তাদ হয়ে উঠবার? অমন রুক্ষ দেশে নিছক বেঁচে থাকার জন্যেই যতটা মেহনত দরকার, সেই মেহনত করতেই তো মুখে রক্ত ওঠার কথা। এসব ভেবে চিন্তে অনেকে বলেন, ওই গ্রিকরা সত্যিই বুঝি এক সৃষ্টি ছাড়া যাচ্ছিল। তাই অমন রুক্ষ দেশের বাসিন্দা হয়েও সভ্যতার যেটা সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে চোখ ধাঁধানো দিক, সেদিকে কতই না মন দিতে পেরেছিল। হয়তো সত্যিই তাই। ওদের প্রতিভা সত্যিই ছিল অসামান্য। কেননা অমন রুক্ষ দেশের বাসিন্দা হয়েও ওরা এমন এক ব্যবস্থা করে নিয়েছিল, যার ফলে বাঁচার জন্যে যে মেহনতের দায়, তার একটুখানিও ওদের নিজেদের ঘাড়ে পড়ল না। ঘরকন্যার কাজ থেকে শুরু করে পশুপালন, হরেক রকম জিনিসপত্র তৈরি, আর এমনকি সেই জিনিসপত্রগুলি নিয়ে সওদাগরি করতে যাওয়া, কোনো কিছুর দায়ই ওরা নিজেদের ঘাড়ে চাপায়নি।
আর তাই অত ঢালাও অবসর, সূক্ষ্ম আর শৌখিন ব্যাপারগুলোর দিকে অতখানি মন দিতে পারা। মেহনতের দায়টা তাহলে কাদের ঘাড়ে? অন্য একদল মানুষের ঘাড়ে। তারা গ্রিক নয়, তাদের নাম কৃতদাস। আর গ্রিকরা বলতো ওরা কৃতদাসরা ঠিক মানুষ নয়, কিংবা মানুষই দুই রকমের, এক হলো স্বাধীন গ্রিক আর এক হলো কৃতদাস। গ্রিকদের মধ্যে একজন মস্ত বড় পণ্ডিত মশাই ছিলেন, তার নাম অ্যারিস্টটল। তিনি বলতেন কৃতদাসের জন্মই হয়েছে গতর খাটার জন্যে, শুধু মুখ বুজে মেহনত করার জন্যে। গ্রিকদের প্রতিভা সত্যি অসামান্য ছিল, কেননা ওদের আগে পর্যন্ত আর কোনো সভ্যতার বেলাতেই মেহনত করার সমস্তটুকু দায় অমনভাবে কৃতদাসের ঘাড়ে চাপিয়ে দেবার পথ বের হয়নি। তাই গ্রিকদের সমাজকে বলে দাস সমাজ। অথচ গ্রিক সভ্যতার কথা ভাবতে গেলে সত্যি ভুললে চলবে না ওই কৃতদাসদের কথা। ওদেরই কঙ্কাল দিয়ে গাঁথা হয়েছে অমন অপরূপ আশ্চর্য সভ্যতার ভিত্তি। সত্যি ভারী আশ্চর্য সভ্যতা এই গ্রিক সভ্যতা। আশেপাশের অন্ধকারের মধ্যে যেন প্রদীপের মতো জ্বলজ্বল করছে, আর সেই প্রদীপের আলো ২-৩ হাজার বছরের ফাঁক পেরিয়েও আমাদের চোখ পর্যন্ত ঠিকরে আসে, আমাদের চোখ ধাঁধিয়ে দেয়। অথচ প্রদীপ জ্বালতে গেলে তেল পোড়াতে হয়। ওদের বেলায় তেল ছিল ওই লক্ষ লক্ষ কৃতদাসের জীবন। তাদের জীবন তিলে তিলে ক্ষয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, আর তবেই জ্বলে উঠেছে ওদের সভ্যতার অমন উজ্জ্বল আলো। কিন্তু এত কৃতদাস ওরা জোটালো কোথা থেকে? মনে রাখতে হবে, এই রকম ব্যবস্থাকে পাকাপোক্ত করে নেবার জন্য ওদের পক্ষে অনেক অনেক দিন সময় লেগেছিল। গ্রিকরা যখন অসভ্য অবস্থায় ছিল তখন থেকেই একটা কাজে ওরা দারুণ ভালো হাত পাকিয়েছিল। সে কাজ হলো যুদ্ধের কাজ। আর যুদ্ধের কাজে অমন পাকা বলেই আশেপাশের নানান জাতকে ওরা অনায়াসে হারিয়ে দিতে পেরেছে পালে পালে কৃতদাস জোগাড় করতে। এইখানে আবার আগেকার একটা কথা মনে করিয়ে দিই, মানুষের গল্পকে ভুল বোঝো না। কৃতদাসদের মেহনতের ওপর অমন নির্মমভাবে নির্ভর করেছিল বলেই গ্রিক সভ্যতাকে খাটো করতে যাবার কোনো মানে হয় না। মনে রেখো, তখনকার অবস্থাটা ছিল তখনকার মতোই অবস্থা। সে অবস্থায় কৃতদাসদের মেহনতের ওপর অমনভাবে নির্ভর করতে না পারলে যে চলতো না। গ্রিক সভ্যতা মানুষের ইতিহাসে যে অপরূপ ঐশ্বর্য দিয়ে গিয়েছে তার তুলনা সত্যিই খুব কম। বিজ্ঞান, দর্শন, শিল্প, রাজনীতি, কতই না। অবশ্য এ সভ্যতার ভিত্তিতে ছিল কৃতদাসদের নির্মমভাবে শোষণ করার ব্যাপার। সে কথা ভুলে যাওয়া যে রকমের ভুল হবে, সেই রকমের গলদ হয়ে যাবে যদি শুধু সেই কথাটুকুই মনে রাখো, আর গ্রিক সভ্যতার অন্য দিকগুলোর কথা যাও ভুলে। তখনকার অবস্থা ছিল তখনকার অবস্থায়। গ্রিকদের ঘরে বিজলি বাতি ছিল না, আকাশে ছিল না উড়োজাহাজ। কিন্তু এই নিয়ে কি ওদের সভ্যতা সম্বন্ধে নাক তুলতে যাওয়া ঠিক হবে? নিশ্চয় নয়। কেননা তখনও যে বিজলিবাতি আবিষ্কারই হয়নি উড়োজাহাজ। আর ঠিক তেমনিভাবেই
তখনকার কালে ওদের পক্ষে কৃতদাসের মেহনত বাদ দিয়ে অমন আশ্চর্য সভ্যতা গড়ে তোলা যেত না। আরও একটি কথা আছে, আজকের মানুষ যে এতখানি ঐশ্বর্যের মালিক হয়েছে তা তো আর রাতারাতি হওয়ার মতো নয়। তার জন্যে এগোতে হয়েছে ধাপে ধাপে, অনেক দুঃখ আর অনেক হাহাকারের অন্ধকার ঠেলে ঠেলে। এছাড়া এগোবার আর কোনো পথই হয় না, সম্ভবই নয়। আজকের মানুষের সামনে এক বিরাট বিশাল ভবিষ্যৎ, যেন আলোয় ঝলমল, আনন্দে টলমল। কিন্তু অত বছর আগে মানুষের সামনে অমন ভবিষ্যৎ কোথায়? আর ওই দাস সমাজকে পেরিয়ে আসতে মানুষ যদি রাজি না হতো, তাহলে আজকের এই অবস্থায় পৌঁছানো তার পক্ষে সম্ভবই হতো না। তাই কৃতদাসের মেহনত লুট করার নির্মম কাহিনী ভুলে যাওয়া যেরকম ভুল হবে, সেরকমই ভুল হয়ে যাবে গ্রিক সভ্যতার সমস্ত মূল্য উড়িয়ে দিতে যাওয়া।